বাগান আর বাগান। আমরা আসছি যশোরের অভয়নগরের মালোপাড়াতে। আর মালোপাড়া দেখতে এসে দেখলাম এখানে প্রায় 350 বিঘা জমির উপরে একটা বনায়ন কর্মসূচি চলছে। এই বনায়নটা হলো যশোরের একজন বিশিষ্ট শিল্পপতি আহাদ তার সম্পত্তির উপরে এই বনায়নটা চলছে। তো এক সময় শুনতাম শালবন, এখন মাঝে কিছু সময় নাকি ছিল রেইনটি বা শিশু বন, এখন হয়েছে মেহগনি বন। প্রচুর গাছ দেখেন, অসাধারণ এক সৌন্দর্যে সুরভিত সব মেহগনি গাছ। বেশ বনের ভিতর দিয়ে একটা রাস্তা আছে। আর এরকম অনেক দূর থেকে আসলাম, প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে, চারপাশে পাঁচলি দেওয়া। আর ঠিক আমার এই মুহূর্তে যেটা দেখাচ্ছি বাম পাশে, এই সোজাসুজি মালোপাড়াতে এখনো যায়নি, যেখানে এক সময় কারা যেন আগুন ধরিয়ে দিয়েছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী এসেছিল তাদের সহযোগিতার জন্য। তো যাবো একটু পরে দেখতে। আর আমরা এখন এই বনের ভিতরে ঘুরছি আর দেখছি। সুন্দর সুন্দর গাছ। মানে পরিকল্পিত বনায়ন হলো এটা হলো মেহগনি, কিন্তু মেহগনি বাদেও যে এর ভিতরে পাখিতে বিভিন্ন যে ফল ফলাদির বীজ এনে ফেলে, আর তারই কারণে এই যে বিভিন্ন রকম গাছ দেখেন, এটা হলো কদম গাছ, অসংখ্য কদমের চারা। এই যে ঘুরতে ঘুরতে এদিকে একটা পাঁচলি দেখা আছে, আর ওই বড়, অনেক বড়, 350 বিঘা তো আর কম না, বন আর বন। বাগানে আসলে এক ধরনের পোকা ডাকে, খুব ভয়ঙ্কর লাগে। ভয়ঙ্কর পোকার ডাক, কোনো শব্দ নাই, শুধু পোকা আর পোকা। এমন একটা বাগানে যদি রাত্রেবেলা ভূতের গল্প শোনানো যেত বা দেখা যেত, না জানি কেমন হতো। আমাদের ব্যাটালিয়ান শহরা আগে চলেছে, তারা এখানকার স্থানীয়, আমরা তো আর চিনি না। কি ভয়ঙ্কর বাগান রে ভাই, আমার তো খুব ভয় করতেছে। দেখেন যেদিকে তাকায় সেদিকে বন আর বন, গাছ আর গাছ। নিশীথে যাইও না বন্ধু বাগানে, নিশীথে যাইও না বন্ধু বাগানে। গাছ আর গাছ, মানে একচেটিয়া ভাবে কাটা হয়, আবার একচেটিয়া ভাবে গাছ রোপণ করা হয়। এই জন্য মোটামুটি আরো সুন্দর, মানে পরিকল্পিতভাবে করা হয়েছে যে এক সময় বড় গাছগুলো কেটে ফেলায়, আবার ছোটগুলো মাঝারি সাইজের বড় হয়,
মানে লাগাতে থাকে আবার বড় হয়, লাগাতে থাকতে আবার বড় হয়। ও মজার একটা ব্যাপার। এই তো এটার পাশেই বাবা আবার সেই ভৈরব নদী, ওই যে বড় বড় কার্গো বেঁধে রাখা। আর এই যে আমি যাচ্ছি নদীর পাশে, বিশাল বড় একটা শ্যাওলার প্রকাণ্ড শ্যাওলার ঝাঁক চলে যাচ্ছে নদী দিয়ে। কই ওরে সর্বনাশ, সাপ আছে না? শ্যাওলাগুলো কেমন সুন্দর করে চলে যাচ্ছে। হ্যাঁ এই যে এইগুলো যেমন না, এগুলো তো কার্গো। এদিকে যায় না, কিন্তু এই নদী তো আস্তে আস্তে ওই নড়াইলে চলে গেছে না? হ্যাঁ নড়াইল যশোরে গেছে, যশোরে তো এটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এই নদীরই শাখা, মানে এটাই সেই ভৈরব। হ্যাঁ ভৈরব নদী। জাহাজে উঠা যাবে না বাবা, আসো চলো চলো। আমি আসলে এই বনভূমিটা দেখে অদ্ভুত রকমের বিমোহিত হয়েছি, কারণ এত সুন্দর একটা বন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিকল্পিত একটা মানে গাছ বাগান। ফল নাই, কারণ আসলে এই বনে ফল চাষ করে লাভ নাই। এখানে এক সময় নাকি শাল বন ছিল, শাল গাছ লাগানো, আর একবার রেইনটি। তো এক এক সময় এক এক রকমের বনায়ন প্রকল্প। এটা বেশ অসংখ্য গাছের সমারোহ। ভালোই লাগবে যে কারো, সূর্যের আলো দেখা যাচ্ছে একটু একটু করে। বনের যে শেষ কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না। 350 একর। ভাই এইখানের থেকে বালি নামাইবো না এতে করে না? হ্যাঁ এটা ইপিজেড করবে? কোথায় এটা? মেন রোডটা নামছেন না? হ্যাঁ ওই পাশ। ওটাও কি অভয়নগরের ভিতরে? হ্যাঁ ওটা অভয়নগর। ও বাবা, মানে বালি বোট যখন তারা টানতেছে। কি সুন্দর বনের পাশ দিয়ে নদী, নদীতে আবার বড় বড় জাহাজ কার্গো এগুলো থাকে, চলে। এগুলো বালু আনলোড করার ড্রেজার। ওই যে কার্গোগুলোতে করে বালু নিয়ে আসা হয়, আর এই মেশিন দিয়ে আনলোড করা হয়। আনলোড করে দূর দূরান্তে বালু স্থানান্তরিত করা হয়। বন আর বন। কি সুন্দর বনের ধারে
এত বড় একটা নদী, নদীতে প্রচুর পরিমাণে শ্যাওলা, সেগুলো চলে যাচ্ছে সাগরের দিকে। আমি টিকটক করি না, এটা হলো ব্লগিং, মানে ভিডিও করে। হ্যাঁ মানে ভিডিও করে ছাড়িয়ে দেয় নিতে আর মানুষ দেখে, বুঝিস? মানে ভিডিও বানায়, বুঝিস না? এই যে বালু এইভাবে স্থানান্তরিত হয়, আনলোড হয়। ওইটা ওইটা বানাচ্ছে না সাপ। কেন বললা? মন ডাকছে, তোর বলে সিধা খায় না, মন ডাকছে তো সিধা খায় না। বন আর বন। ওপাশে একটা পাঁচলির ভেতর দিয়ে একটা রাস্তা শুরু হয়েছিল, আর প্রায় মিনিট 10 হাঁটার পরে অবশেষে পাঁচলিটা শেষ। মানে বনের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত ভেতরের রাস্তা আছে, এটা দিয়ে হাঁটতে হাঁটতে বের হলাম। আর এখানে এই বনের শেষ দেখা, এপাশে নদী আর এপাশে বনের শেষ। এটা হলো একরকমের এই যে যশোর নপড়া হাইওয়ের পাশে যে একটা নতুন ইপিজেড হচ্ছে, এই ইপিজেডের মানে ডেভেলপমেন্টের জন্য বালু দিয়ে উঁচু করা হচ্ছে, বিভিন্ন ব্লক তৈরি করা হচ্ছে। তো ওই বালুগুলো এই নদী পথ দিয়ে আসে, সেগুলোকে আনলোড করা হয়, আর এই যে এভাবে বিভিন্ন স্থানান্তরিত করা হয়, করে নিয়ে যাওয়া হচ্ছে। না কিন্তু এই বালু তোলার ড্রেজার মেশিন দেখতেছি এইদিকে এত বেশি বেশি, এই জায়গায় যে সেট করা আছে সব আপনার যে নাকি সব ইপিজেড এর জন্য হ্যাঁ, নাকি? হ্যাঁ এতগুলো, ওটা আপনার 7 টনে করা যায় না। ও এই মানে এই লাইট এই পাইপ গুলো সেটিং করেছে না? হ্যাঁ, এই যে বড় পাইপগুলো। এটা পুরো একেবারে ইপিজেড এ লাগাই দিছে। হ্যাঁ, এখন বালি সেটিং করতে হবে, বুঝলেন? হ্যাঁ, এখন বালির কাজগুলো শুরু হয়নি। ও আচ্ছা আচ্ছা, মানে আইসে সবাই আসে সেটিং করতেছে, বুঝতে পারছি। পাইপটা ব্লাইন্ড করতেছে। আর ওই ওই যে কার্গো গুলোতে নিয়ে আসে আর এরা আনলোড করে। হ্যাঁ, এগুলো কি অন্য কোনো ঘাটে ব্যবহার হতো নাকি এই যে এরকম একটা বানানো দেখছি কাঠ দিয়ে? এই জায়গায় আপনার যে লোড আনলোডের কাজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কয়লা, সার, সারের বস্তা এসব বিভিন্ন মানে এই পর্যন্ত মূলত এই ভৈরব নদীর মানে নপাড়া থেকে এই পর্যন্ত শেষ। মানে নকরাতে না, আপনার মুংলা থেকে। বাংলা থেকে তো না, মানে নোয়াপাড়া পর্যন্ত তো অনেকগুলো ঘাট। হ্যাঁ, তো এই অভাব না। হ্যাঁ এদিকে আপাতত শেষ এই পর্যন্ত। শেষ। আর ওইদিকে একটা ওই যে ব্রিজ আছে না বড়, ভাঙা কেটে দিবি। ভাঙা গেটের ব্রিজ, সেটা কোন? এই আর একটু সামনে। একটু সামনে যায় না? সামনে তো মনে করেন আপনার 6-7 কিলো। বুঝতে পারছি। গেলি গাড়ি নিয়ে তো বনের ভিতরে মনে করেন সব গাছ। মানে গভীর একটা বন, তার ভিতর দিয়ে এত সুন্দর রাস্তা, ভালোই লাগিতেছে। হ্যাঁ মানে কিন্তু- রাস্তা বন্ধ করতে হবে, এটা সরকারি রাস্তা। তাই না? হ্যাঁ, এই কারণে। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, দুই পাশে জমি, মাঝখানে সরকারি রাস্তায় একজনের, এত বড় জায়গা। এটা একটা ছিল, একটা গ্রাম ছিল, বুঝলেন? না এই জিনিসটা কি এমন যে হিন্দুদের কাছে, হিন্দু যেহেতু মালোপাড়ারা তো, হ্যাঁ এই জায়গাতে মনে করেন কিছু বসত ছিল, হুম। সেগুলোকে বাইরে সহায় দিছে, জমি কিনে টাকা দিয়ে মানে উনি একত্রে করে নিয়েছে। একত্র করে নিয়েছে। এই জায়গাটা এই ছিল, ওখানে ভাটা ছিল, ডিপি ভাটা। ও, এই জায়গাতে আপনার হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে গেছে। তাই? কারণ সেই আমলে ইটগুলো খুব ভালো হতো। না কিন্তু বললেন না যে 100 টাকা করে বিঘা কিনছে, হুম, তো তাহলে তো অনেক অনেক আগের সময় আছে। 71 পর পর। তাই না? আমি আসলে জানতাম না এত কতবার যে। এম বাগান আরেকটা আছে, যখন আপনার হিন্দু তাই? এটা কার? আচ্ছা, ওনারই এত বড় বাগান, এরকম বাগান? এই বাচ্চা না, এখন ভাগ 12টা হয়ে গেছে। আচ্ছা বেছে নেই। না, আচ্ছা এতক্ষণ পরে একটা কাঁঠাল গাছ দেখছি।
কাঁঠাল গাছ আছে ভিতরে দুটো ও এই একটা আছে, এই রাস্তার ধারে মনে হয় দু একটা আছে। ভিতরে দুটো আম গাছ এই যে কাঁঠাল গাছ হয়েছে, কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। হ্যাঁ, কিছু আম গাছ আছে ভিতরে, একটা পুকুর আছে ভিতরে। সে ওই পুকুরে পানি আছে নাকি? বেশ কিছু কাঁঠাল গাছ আছে তো এইগুলো আচ্ছা নিজে বেছে নেই এখন? না আছে দেখে না, তাহলে ওনার ছেলে মেয়েরা নাকি ভিতরে আছে। তো এগুলো এইভাবে অনেক কেউ দেখভাল করে না, মানে নাকি লোক রাখা আছে? করে বেতনমুখী লোক আছে। রাত্রেও কি লোকজন চলে এর বিরুদ্ধে? এই যে 24 ঘন্টা। হ্যাঁ, এরা কারা এখানে? ওই যে মানে বাগান দেখাশোনা করার জন্য এখানে এসে আমাকে ভূতের গল্প জন্ম দিতে হবে। অদ্ভুত লোক তো, এই লোকের অভিজ্ঞতা কি? হ্যাঁ, উনি কি এখানে থাকে না পরিবার নিয়ে? না পরিবার না, তাহলে একা থাকে? আশেপাশে বাসা, রাত্রি থাকে 2-4 জন। ওরে আল্লাহ রে, ওনার সাহসের তারিফ করতে হয়। 300 বিঘে এরিয়া জমির বাগান, আর উনি এসে রাত্রি থাকে। আশ্চর্য কথা। আচ্ছা ভাই, এটা কি কদম গাছ নাকি? এইটা শাল গাছ। ও তাই না, আমি তো বারবার কদম কদম বলতেছি। এই শাল গাছের কি বীজ দিয়ে কি শাল গাছ এগুলো কি নিজে নিজেই হয়? আর শিকড়ের থেকে হয়, তার বীজ পড়লে দেয়। তাই তো বিনা কারণে দেখছি বিভিন্ন জায়গায় হয়েছে না? এই আগে ছিল শাল গাছ, আগে ছিল। ও পরবর্তীতে আপনি বেগুনি গাছ লাগাইছে, শাল গাছ কেটে ফেলেছে। কিন্তু উনার বসবাসের জন্য তো যে, বাড়ি ঘর ছিল, ভেঙে ফেলে আছে। তাই না? আরে কি সাহস, একা একা থাকে না? এটা তো একটা এটা তো পুরো একটা সিনেমা শুটিং করার মতো জায়গা হয়েছে। শুটিংও হয় মাঝে মাঝে, তাই না? এদিকে নদী আর এদিকে যে আপনারা আছেন না, হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর গাছ। আচ্ছা, এখানে দেখলাম একটা জিনিস, মানে কি এটা যখন কিছু কিছু বড় বড় গাছ হয়ে যায়, তখন আবার ছোট ছোট গাছও আছে, তাই না? এই এখানে কিছু কিছু শালবনের গাছও আছে না? সর্বপ্রথম ছিল আপনার কাছে শিশু গাছ। আচ্ছা, পাহাড়ি শিশু বলা হয় সেগুলো। হ্যাঁ, তারপরে আপনার এই শাল গাছ, শাল গাছ। তারপরে এখন বেগুনি গাছ। মানে এক এক সময় এক এক রকম লাগায়, তাই না? মেলা দিন তো একটা শেষ করে একটা লাগাইলো, শেষ করে একটা লাগাইলো না, কিন্তু লাগানোর প্রক্রিয়াটা দেখলাম কি, ধরেন এই গাছটা এখন মারার মতো হয়েছে, হ্যাঁ, কিন্তু ওই দেখেন ওইদিকে আবার ছোট ছোট আছে, মানে সব একসাথে মারা পড়বে না। প্রক্রিয়ায় বিভিন্ন রকম লাগাইছে আর কি, বিভিন্ন গাছ। কিছু কাটালো হয়েছে। বাগান, এত বড় বাগান যে এইদিকে, তা তো আমি জানতামই না, কোনোদিন দেখিও নাই। ঝুমঝুমপুর যেটা আছে ওইটাও কি আছে? তাই না? এত বাগান যে সূর্যের আলো দেখা যাচ্ছে না। বিগত সরকার এটা, ওই যে মালোপাড়া যে আগুনটা ধরে যায় যখন, তখন কি সেটা আওয়ামী লীগের সরকারের সময় ছিল না? শেখ হাসিনা, হ্যাঁ, এটা কত সালে ছিল ঘটনাটা? আপনার দ্বিতীয় নির্বাচনের সময়। তার মানে কি 12-13 সালের দিকে হবে? যাই হোক, তবে কথা হলো যে যখন এটা আগুন ধরে যায় তখন তো
ওই অনেক হিন্দুদের বসত বাড়ি। না টিভিতে যেটা দেখা যায় বুঝলো, হ্যাঁ সম্পূর্ণ মনে করেন আপনার যেরকম সিনেমা করে না, হ্যাঁ, ওই কথা আসলে প্রকৃতি সেরকম কিছু হয়নি। মানে কেউ ধরাই দিছিল নাকি? না, তাহলে এটা কিছু হয় না, তাহলে এটা একটা সাধারণ জিনিস। আচ্ছা আচ্ছা। কিন্তু পরে তো এরা মোটামুটি অনুদান স্বরূপ, তো আমরা এই রাস্তাতে গেছিলাম না, হ্যাঁ, মানে অনুদান স্বরূপ অনেক ঘর বাড়ি পাই, তাই না? বাড়ি থেকে স্কুল পাইছে। এখন ওখানে কত হিন্দু পরিবার বসবাস করে? এই জায়গায় আপনার 100-র উপরে ঘর বাসা আছে, মানে প্রায় 400-450 ভোটার আছে। আমরা আপাতত এই আরেকটা গেট শেষ করলাম, এটা হলো উত্তর প্রান্তের, আর আমরা আসছিলাম দক্ষিণ প্রান্ত দিয়ে। এখনো এখানে কত লোক বসবাস করে? ভোটার আছে আপনার স্কুলটা ছিল। ওই এটাও কি ওইটার সাথে কি হতো না? মালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনেক বাচ্চারা ছেলেরা খেলছে এখানে। এই যে মালোপাড়ার দুর্ঘটনার পরে এইরকম বাসত বাড়ি করে দেওয়া হয়, আর এখান থেকেই মূলত তাদের বসত শুরু। এর পাশে সেই 350 বিঘার বনায়ন, আর বাম পাশে মালোপাড়া আদিবাসীদের বসবাস। একেবারে সোলারের থেকে মোটামুটি সব সুবিধা দিচ্ছে এদের, না? বিদ্যুৎ চাইলে আপনার 2-3 দিন, বিদ্যুৎ আসছে 2-3 দিনে। এই যে রাস্তাটা এরকম 1 সপ্তাহ করেছিল। তাই মানে এদের বসবাসের ভালো সুযোগ সুবিধা দেওয়ার জন্য যা করা দরকার সব করে দিচ্ছে। তারপরে সরকার পরিবর্তন যখন হলো, তখন ওই কালাদের হ্যাঁ, ওই কালার টিন যেগুলো ওইগুলো না? কতগুলো? 105টা। এই রং করা যেগুলো সবগুলো ওদের, না? কিন্তু এরকম সব তো বাড়ি ঘর আলাদা আলাদা, তাহলে আলাদা আলাদা বাড়ি ঘর তো আর আগুন ধরে যাওয়ার কথা না। এগুলো মোটামুটি সবই হিন্দু, না? মাছের সাথে মাছ ধরা, বিভিন্ন কৃষি খামারের কাজের সাথে জড়িত। অধিকাংশ রকম মাছের সাথে জড়িত, ঘের বেরির সাথে, তারপরে আপনার নদীতে, মানে জেলে জেলে বলা হয়। এটা কি আস্তে আস্তে নদীর দিকে গেছে? নদী আমার নদীর সাইড দিয়ে যাচ্ছে। এদের কি ওই ঘটনার আগে কি কোনো বিদ্যুৎও ছিল না? বিদ্যুৎও দিছে কি পরে? ওই ঘটনা চলতেছে। রাস্তা মনে হয় ওই সময় করে দিচ্ছে। যাক, এখন কথা হলো যে এরা তো সুন্দর জীবনযাপন করতেছে, পরিবেশ ভালো আছে। এটা কত দূর? আর বেশি দূর না, মানে এই নদীর পাশ দিয়ে মোটামুটি এরা কি সব জেলের কাজ করতো না? জেলের কাজ করে। এটা গেলে এদের মানে মন্দির, না? এ পর্যন্ত কি শেষ? না, এটা হচ্ছে মাঝখান। হ্যাঁ, এটা হচ্ছে মিডিল পয়েন্ট। কারণ কি এদিকে আরো আছে? ওরে বাবা,
ও আচ্ছা আচ্ছা। কেমন আছো? এদিকেও হ্যাঁ আচ্ছা, এই মোটামুটি যেগুলো কালার টিন দেখা যাচ্ছে মোটামুটি এদিকে সবই, এদিকে আরো আছে না? আর যাওয়ার দরকার আছে এদিকে? ওখানে কি যাওয়া যাবে? তো ওই পেছনে ওরা কি আসতে পারবে তো এদিক দিয়ে? হ্যাঁ বললাম না, বডি গার্ড আছে, সমস্যা নেই। খারাপ না হলে কেউ এটা ম্যাক্সিমাম লোক সব জেলে ছিল না? এটা সম্পূর্ণ অভয়নগর উপজেলা। এদিকে এইটার পাশে মনে হয় নদী না? এই পাশেই মনে হয় নদী। হ্যাঁ পাশে না, এদিক দিয়ে রাস্তা আছে তো। আমরা মূলত এসেছি যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডের সেই মালোপাড়া। আর মালোপাড়াতে কয়েক বছর আগে একটা স্মরণকালের যে দুর্যোগ অগ্নিকাণ্ড ঘটেছিল, সেখানে অনেক হিন্দু বসবাসকারী লোকজনের ক্ষয়ক্ষতি হয়েছিল। তো তারা বিগত সরকারের সহযোগিতা পেয়েছিল এবং তাদের সাহায্য পেয়েছিল। সেই সাহায্যতে আবার তারা ঘুরে দাঁড়িয়েছে। তাদেরই একটা বর্তমান অবস্থানটা দেখানোর জন্য এখানে এসেছিলাম। এক সময়ের ভৈরব নদী, যেটা তারই কূলে মালোপাড়ার লোকজনের বসবাস। ওই সামনে মনে হয় নদী না, চর না? চলেন। তো সেই ভৈরব নদীর পাশে বসবাসরত জেলে পল্লী মালোপাড়া, সেই মালোপাড়ার লোকজনদের বর্তমান অবস্থান ওরা দেখলেন। খুব অনুন্নতও না উন্নতও না, একরকম সিমসাম সুন্দর জীবনযাপন তারা করছে। এভাবেই তাদের জীবন। তবে আগের চেয়ে কিছুটা উন্নত, সড়ক বাতি সব কিছু মোটামুটি সুন্দর
পরিপাটি সবুজের মাঝে তাদের বসবাস। তো সব কিছু মিলে আমরা দেখলাম মালোপাড়া মানুষের জীবন যাপন পরিবেশ। আজ এই এগুলো চর না, নদী মনে হয় ও আর একটু সামনে, বুঝতে পারছি। তো আমরা আসলে হাঁটতে হাঁটতে মালোপাড়ার শেষ দিকে চলে এসেছি। আজ এ পর্যন্তই। মালোপাড়ার মানুষের জীবন এখন অনেক সুন্দর, পরিপাটি, সুন্দর, গোছানো। তারা এখন আলো পেয়েছে, সড়ক পেয়েছে, সুন্দর জীবন যাপন করছে। মাছ মারা হয়তো আগের মতো আর হয় না, কারণ নদীতে এখন আর মাছ নাই। তারা এই যে চরের পাশে সবজি লাগায়, গরু ছাগল পোষে, গবাদি পশু বলেন, সবজি চাষ বলেন, কৃষি বলেন, প্রচুর ফলমূলাদি গাছপালা আছে। তো সব কিছু মিলেই মালোপাড়া থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।